আসসালামু আলাইকুম। আমি কামরুন্নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 2, জীবকোষ ও টিস্যু। এটা থেকে তৃতীয় লেকচার। বিগত 2টা লেকচারে আমি তোমাদের 3টি ইম্পর্টেন্ট ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছি। আশা করি সেগুলো তোমরা বাসায় পড়েছো। আজকে আমরা পড়ব জীবকোষ ও টিস্যু থেকে আমাদের এমসিকিউ এবং ক ও খ এর কোশ্চেন নিয়ে আলোচনা। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন আমাদের বাকি থেকে থাকে সেটা, আর হচ্ছে এখান থেকে এমসিকিউ। হ্যাঁ, প্রথমেই দেখো দ্বিতীয় অধ্যায়ের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। ঠিক আছে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। হ্যাঁ, আদিকোষ কারা? যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদিকোষ ও প্রকৃত কোষ। ঠিক আছে, এটা হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। হ্যাঁ, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদিকোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ কারা? যাদের কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এরা হচ্ছে আদিকোষ। সুনির্দিষ্ট নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুটো জিনিস অনুপস্থিত থাকে। হ্যাঁ, আর হচ্ছে প্রকৃত কোষ হচ্ছে যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, আর কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের। এটা ছিল নিউক্লিয়াস, এটা ছিল নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসের ভিত্তিতে। আর এখন হলো কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। হ্যাঁ, কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। হ্যাঁ, নিউক্লিয়াস হলো আদিকোষ, প্রকৃত কোষ, আর এটা হচ্ছে দেহকোষ আর জনন কোষ। হ্যাঁ, দেহকোষ কারা? বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তারা হলো দেহকোষ। দেহকোষ হচ্ছে সাধারণত মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। আর জনন কোষ কারা? যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কি হয়? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক হয়ে যায়। আচ্ছা, আর জনন কোষে ঘটে মিওসিস বিভাজন। জাইগোট কি? পুরুষ ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকেই বলা হয় জাইগোট। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র পড়বে। ভালো করে চিত্রটা আঁকবে, আবার একটু দেখবে, 2 নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের, আদর্শ উদ্ভিদ কোষ ও আদর্শ প্রাণী কোষের চিত্র। ঠিক আছে, আদর্শ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র। ঠিক আছে, এটা দেখবে 2 এর জন্য। হ্যাঁ, আদর্শ উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র, এটা দেখবে 2 নম্বরের জন্য। এরপরে দেখো সেল ওয়াল। হ্যাঁ, সেল ওয়াল হচ্ছে কার? উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হ্যাঁ, সেল ওয়াল উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই প্রাণী কোষে সাধারণত এই সেল ওয়ালটা থাকে না। ঠিক আছে, আর এই সেল ওয়াল গঠনটা বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থ থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড, প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে, এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। হ্যাঁ, আর এই কোষ প্রাচীরের মাঝে মাঝে কূপের মতো থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রোটোপ্লাজম। কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। হ্যাঁ,
এরপরে তোমরা দেখতে পাবে হচ্ছে কোষের মধ্যে থাকে প্রাণী কোষে কোষ ঝিল্লি বা মাইক্রোভিলাই, ঠিক আছে। কোষ ঝিল্লি হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপের সৃষ্টি করে, একে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে কি করে, পরস্পর থেকে আলাদা করে রাখে, ঠিক আছে। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন 1898 সালে বেন্ডা। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া সেল ওয়ালের পরে হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে দেখবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন 1898 সালে বিজ্ঞানী বেন্ডা। মাইটোকন্ড্রিয়ার অপর নাম কিন্তু পাওয়ার হাউস, তোমরা জানো। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। বেন্ডা আবিষ্কার করেন। এটি 2 স্তর বিশিষ্ট, বাইরেরটি মসৃণ, ভেতরেরটি ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে। এই অভিক্ষেপগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে বলা হচ্ছে অক্সিজম। অক্সিজমে উৎসেচকগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে তরল ম্যাট্রিক্স, ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনের বিক্রিয়াগুলো ঘটে, যদিও প্রথমটা ঘটে না, প্রথম গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে, কিন্তু এর পরের বিক্রিয়াগুলো এখানে ঘটে। আর এখান থেকে প্রচুর শক্তি তৈরি হয়, এই জন্য বিশেষ করে আমি বলবো ক্রেবস চক্র। হ্যাঁ, ক্রেবস চক্র, ক্রেবস চক্রে অনেক শক্তি তৈরি হয় এবং শক্তি উৎপাদনের মাত্রাটা বেশি, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউসও বলা হয়, ঠিক আছে। আর এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রায় 100 রকমের এনজাইম এবং কোএনজাইম থাকে, ঠিক আছে। 100 রকম এনজাইম অ্যান্ড কোএনজাইম, ঠিক আছে। এনজাইম অ্যান্ড কোএনজাইম। এই ম্যাট্রিক্সের মধ্যে প্রায় 100 রকম এনজাইম ও কোএনজাইম থাকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে প্রাকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এরপরে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের মানে অঙ্গাণু। হ্যাঁ, প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে কি বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড আবার 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিডকে আমরা বলছি ক্লোরোপ্লাস্ট। পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। তারপরে উদ্ভিদের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি। তারপরে হচ্ছে বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভেতরকার পানি, কোষের ভেতরে শোষণকৃত পানি ব্যবহার করে কি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে। হ্যাঁ, প্লাস্টিডে ক্লোরোফিল থাকে, তাই এটা সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জকও থাকে। এটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। প্লাস্টিড হচ্ছে 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তারপরেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আচ্ছা, এরপরে যাই আমরা ক্রোমোপ্লাস্টে। এই যে এত রঙিন ফুল ফল দেখো, এর জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্লাস্ট। হ্যাঁ, এগুলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়। এসব প্লাস্টিডে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোইরিথিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে আমরা কি দেখি, লাল দেখি। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের আমরা পাবো। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষ করে জমা করে রাখে। হ্যাঁ,
এরপরে হচ্ছে লিউকোপ্লাস্ট। যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের আমরা বলছি লিউকোপ্লাস্ট। যেমন যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ভ্রূণ, মূল, জনন কোষ, হ্যাঁ, ভ্রূণ, মূল, জনন কোষ, হ্যাঁ, লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট হচ্ছে এদের পাওয়া যায়। আর আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। ঠিক আছে, এই জন্য গোলালুর কিছু অংশ কি দেখায়, অনেক সময় সবুজ দেখায়। হ্যাঁ, এরপরে চলে যাও গলজি বস্তু। গলজি বস্তু হচ্ছে প্রাণী কোষে বেশি পাওয়া যায়, উদ্ভিদ কোষে এদের উপস্থিতি কম। হ্যাঁ, আছে কিন্তু কম। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এর ভেতরে বিভিন্ন এনজাইম এবং পানি বিয়োজন সম্পন্ন হয়। আর হচ্ছে এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। ঠিক আছে, হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। এরপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণীর গায়ে প্রায় তুমি রাইবোজোম দেখতে পাবে। ঠিক আছে, যেহেতু রাইবোজোম আছে, আর রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন সংশ্লেষের ঘটনা ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো কি হয়, প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকতে দেখবে। হ্যাঁ, তাইলে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই তুমি দেখতে পাবে। এরপরে হচ্ছে ভ্যাকিউল, কোষ গহ্বর। ভ্যাকিউল হচ্ছে প্রধানত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে ভ্যাকিউল থাকে না, যদিও থাকে ক্ষুদ্র ক্ষুদ্র। হ্যাঁ, দেখো বিভিন্ন ধরনের, আর এর ভেতরে যে রস থাকে এটাকে বলা হয় কোষরস। কোষ গহ্বরের ভেতরে যে রস থাকে তাকে বলা হয় কোষরস। আর এটা হচ্ছে টোনোপ্লাস্ট। হ্যাঁ, টোনোপ্লাস্ট নামক পর্দা দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, টোনোপ্লাস্ট হচ্ছে কি, টোনোপ্লাস্ট হচ্ছে একটা পর্দা। ঠিক আছে, যেটা কোষ গহ্বরের বাইরের পর্দা। আর কোষ রসের মধ্যে তুমি পাবে বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি। এরপরে হচ্ছে লাইসোজোম। লাইসোজোমটা হচ্ছে তোমার জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, আর হচ্ছে একে বলা হয় আত্মঘাতী অঙ্গাণু, কারণ এটা কি করে, পরিপাক করার উৎসেচকগুলো এর একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে। তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও কি হয় না, হজম হয় না। কিন্তু এখানে যদি অক্সিজেনের অভাব ঘটে এবং বিভিন্ন কারণে, যদি কোনো কারণে লাইসোজোমের সে পর্দাটা ক্ষতিগ্রস্ত হয়, তখন এর আশেপাশের অঙ্গগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কখনো কোষটি কি হয়, মারা যায়। এরপরে দেখো রাইবোজোম। রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। হ্যাঁ, কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। হ্যাঁ, রাইবোজোমের আরেক নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, আর হচ্ছে প্রোটিনের কি করে, পলিপেপটাইড চেন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এ কাজে প্রয়োজনীয় এনজাইম সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে কি করা, বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম হচ্ছে প্রাণীকোষের বৈশিষ্ট্য। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে তুমি হঠাৎ এদের দেখতে পেতে পারো। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার অঙ্গাণু দেখা যায়, একে বলা হচ্ছে সেন্টিওল। সেন্টিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, কোষ বিভাজনের সময় এটা কি করে, অ্যাস্টার রে তৈরি করে। ঠিক আছে, এটার কাজ হলো অ্যাস্টার রে তৈরি করা। এরপরে তুমি চলে যাও নিউক্লিয়াস।
নিউক্লিয়াসে তুমি দেখেছো প্রধান অংশ হলো কয়টা? 4টা। ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন রেটিকুলাম। নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে দুটো লেয়ার, এই 2 স্তর বিশিষ্ট। এটা হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত। আর এটার মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যাদেরকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। ঠিক আছে, নিউক্লিওপ্লাজম কোনটা? যেটা নিউক্লিয়াসের ভেতরের থকথকে জেলির মতো। ঠিক আছে, জেলির মতো রস, একে আমরা নিউক্লিওপ্লাজম বলি। নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম এবং ডিফারেন্ট খনিজ লবণ থাকে। হ্যাঁ, এরপরে যাও নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটাকে আমরা বলছি নিউক্লিওলাস। ঠিক আছে, এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? নিউক্লিওলাস তৈরি হচ্ছে আরএনএ প্লাস প্রোটিন। ঠিক আছে, আরএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, আর হচ্ছে এরা রাইবোজোম সংশ্লেষণ করে। এরপরে হচ্ছে ক্রোমাটিন জালিকা। তোমরা জানো যে বিভিন্ন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ডিফারেন্ট। ঠিক আছে, একটা থেকে আরেকটা ব্যতিক্রম। কোষ বিভাজনের সময় এরা আরও মোটা হয় এবং খাটো হয়, তখন আমরা আলাদাভাবে এদের ক্রোমোজোম হিসেবে দেখতে পাই। আর কোনো একটা জীবের জন্য ওই ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট। যেমন মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে 16, ড্রসোফিলা নামক ওই যে ফলের মাছি যেটাকে আমরা বলি তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 8। অতএব দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যাটা একটা নির্দিষ্ট, হ্যাঁ, নির্দিষ্ট করে আছে। এরপরে হচ্ছে উদ্ভিদ টিস্যু। উদ্ভিদে তোমরা বিভিন্ন ধরনের টিস্যু দেখতে পাবে, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। হ্যাঁ, স্থায়ী টিস্যু আবার 3 ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু কাকে বলে? যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে প্রায় একই রকম, হ্যাঁ, তাকে বলা হচ্ছে সরল টিস্যু। ঠিক আছে, কোষের ওপর ভিত্তি করে সরল টিস্যু 3 প্রকার। সরল টিস্যু, সরল টিস্যুকে আমি কি বলেছি? 3 প্রকার। হ্যাঁ, সরল টিস্যু 3 প্রকার। একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা, তারপরটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, আচ্ছা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কোনটা? উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে টিস্যুগুলো এরকম এরকম। তো ধরো আমি যদি কয়েকটা টিস্যু আঁকি, এই যে মাঝে ফাঁকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। হ্যাঁ, আর এদের প্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে বলে ক্লোরেনকাইমা। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠিরযুক্ত প্যারেনকাইমাকে আমরা বলছি অ্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। এর ভেতরে থাকে ছোট্ট একটা নিউক্লিয়াস, আর হচ্ছে ঘন সাইটোপ্লাজম। ঠিক আছে, এরকম সাইটোপ্লাজম থাকে। হ্যাঁ, তারপরে কোলেনকাইমা কোষগুলো কি? কোলেনকাইমা কোষগুলো আরেকটু বিশেষ ধরনের। ঠিক আছে, এরা হচ্ছে আরেকটু প্যাক করা থাকে এবং এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু থাকে। এদের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে কোলেনকাইমা। হ্যাঁ, এর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। আর কোষ প্রাচীর দেখো অসমভাবে পুরু, এইখানে কত মোটা, এখানে আবার চিকন। ঠিক আছে, এই জন্য এটা বলেছি। হ্যাঁ, অসমভাবে পুরু, এটা হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা তুমি পাবে উদ্ভিদের শক্ত অংশগুলোতে, যেমন পাতার শিরা, পত্রবৃন্ত, এই অংশগুলো কিন্তু অন্য জায়গার চেয়ে একটু শক্ত। এরা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। এদের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এদের পাবে উদ্ভিদের পাতা, পত্রবৃন্তে। এরপরে যাও স্ক্লেরেনকাইমা।
স্ক্লেনকাইমা কোষগুলো হচ্ছে নিউক্লিয়াস বিহীন। এই ধরনের কোষ কোনো নিউক্লিয়াস থাকবে না, ঠিক আছে, ডাবল লেয়ার কোষগুলোর, কারণ কোষ প্রাচীরটা পুরু থাকে, ঠিক আছে। আর হচ্ছে এখানে কোনো নিউক্লিয়াস পাবো না, প্রোটোপ্লাজমবিহীন, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে আমরা বলছি স্ক্লেনকাইমা, ঠিক আছে। এটা খুব নষ্ট হয়ে যায়, ঠিক আছে, পরিণত অবস্থায়। আর এটা হচ্ছে ফাইবার ও স্ক্লেরাইড। ফাইবার মানে তন্তু, জানো, ঠিক আছে, তন্তুর মতো। আর স্ক্লেরাইড কোষ হচ্ছে স্টোন সেল। এরা খাটো, সমাবেশীয়, কখনো লম্বাটে অথবা বিভিন্ন আকারের হতে পারে। এদের এইভাবে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আগামী লেকচার আমরা শুরু করব জটিল টিস্যু থেকে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ।